where the mind is without fear and the head is held high, where knowledge is free. Hello class 8, welcome to Malda District Administration E-Pathshala. আমি রমা দেবনাথ খিরিপাড়া জুনিয়র হাই স্কুলের ইংলিশ টিচার। আজ চলে এসেছি লেসন 6 নিয়ে তোমাদেরকে পড়াবো দ্য সি লেসন 6। আমি এখানে লিখে ফেলেছি দ্য সি মানে কি সমুদ্র। আচ্ছা তোমরা সবাই সমুদ্র দেখেছো? গিয়েছো সমুদ্রে কখনো? যারা সমুদ্রে যাওনি তারা তো অন্তত টিভিতে বা ছবিতে সমুদ্র দেখেছো। ঠিক কীরকম দেখায় সমুদ্র? সমুদ্রের কীরকম রূপ তোমরা দেখেছো? সমুদ্রের কিন্তু নানা রকম রূপ হয়। কখনো দেখবে ছবিতে বা তোমরা নিজেও গিয়ে দেখতে পারো নীল দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেখানে ঢেউ সেরকম নেই, খুব হালকা ছোট ছোট ঢেউ, এবং সমুদ্র মোটামুটি শান্ত। কখনো দেখবে সমুদ্র গাঢ় অন্ধকার হয়ে এসেছে, আকাশে মেঘ করেছে এবং সমুদ্রের জলও ঘন কালো নীলচে বর্ণের হয়ে আছে এবং বড় বড় ঢেউ উঠতে শুরু করেছে। এমনও ছবি আমরা দেখেছি সমুদ্রপৃষ্ঠে প্রবল ঘূর্ণিঝড় হয়েছে, বিশাল বড় বড় ঢেউ হচ্ছে এবং সেখানে জাহাজ বা স্টিমার সেগুলো কিন্তু প্রায় হেলে পড়েছে বা উল্টে যাচ্ছে। আবার চকচকে সূর্যের আলো, নীল আকাশ, নিচে একেবারে শান্ত সমুদ্র, যেখানে একদম ঢেউ নেই, সমুদ্র একদম মনে হচ্ছে নিস্তব্ধ, ঘুমিয়ে আছে। খুব সামান্য পাড়ের দিকে, মাঝ সমুদ্রে নয়, একদম কিনারের দিকে সামান্য কিছু ঢেউ একটু পরপর আসছে। তো এরকম সমুদ্রের নানা রকম রূপ আমরা নিজেরা গিয়েও দেখেছি বা হয়তো ছবিতে কিংবা ভিডিওতে আমরা দেখেছি। সেই সমুদ্রের রূপগুলো নিয়েই এই কবিতাটা লিখেছেন জেমস রিভস। তোমরা নিশ্চয়ই বই হাতে নিয়ে নিয়েছো, পেজ নাম্বার 53। হাতে বই, পেন্সিল, পেন, খাতা এগুলো সব রেডি রাখবে এবং আমার সঙ্গে পড়তে শুরু করো। কবির সম্পর্কে আমরা দু এক লাইন পড়ে নেব। এখানে লেখা রয়েছে জেমস রিভস ফ্রম 1909 টু 1978, 1909 সালে জন্ম, 1978 সালে মৃত্যু। Was a British author principally known for his poetry, plays and contributions to children's literature. মূলত তাকে বিভিন্ন কবিতা এবং ছোট ছোট গল্প, নাটক এবং শিশুদের সাহিত্যের সঙ্গে তাকে আমরা চিনে রেখেছি। শিশুদের নানা সাহিত্যের তার যে অবদান সেটা অবিস্মরণীয়। His books include anthologies for both adults and children. কিন্তু শুধু শিশুদের সাহিত্যই নয়, তার বইগুলো কিন্তু বড়দের জন্য এবং শিশুদের জন্য সবার জন্যই রয়েছে সমান। He was also known as literary critic and broadcaster. তিনি একজন সাহিত্য সমালোচকও ছিলেন এবং ব্রডকাস্টার, মানে তিনি রেডিওতে বা সংবাদপত্রতে এসবেও তিনি তার অবদান রেখেছেন।
তো যাই হোক, একজন কবি মানুষ, তিনি তার বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিভা রাখবে, সেটাই স্বাভাবিক। এইখানে কবি কিভাবে কবিতাটা উপস্থাপনা করেছেন সেটা আমরা একটু জেনে নিই। এই কবিতাতে কবি কি করেছেন, একটা তুলনা টেনেছেন। কিসের সাথে কিসের? সমুদ্রের সাথে একটি কুকুরের। কুকুরও তোমরা সবাই দেখেছো, আর কারো কারো বাড়িতে হয়তো তোমরা কুকুর পোষো, কেউ কেউ রাস্তাতে দেখেছো কুকুরগুলোকে। কুকুরেরও তো আমরা বিভিন্ন রকম মুড দেখতে পাই, তাই না? কখনো কখনো কুকুরটি দেখবে আহ্লাদে তোমার পেছন পেছন আসছে, তুমি খেতে দিলে সে আনন্দে লেজ নাড়ছে, তোমার কাছ থেকে আদর বা ভালোবাসা পেয়ে সেটার কৃতজ্ঞতাটা তোমাকে বুঝিয়ে দিচ্ছে তার ভালো ব্যবহারের মাধ্যমে। কখনো কখনো সে রেগে যাচ্ছে, তখন সে দাঁত বার করে একেবারে, কুকুরের চোয়াল দেখেছো তো কীরকম এবড়ো খেবড়ো, অনেক বড় বড় দাঁত, ক্যানাইন্স আছে দুপাশে, তো সেই রকম দাঁত বার করে সে তেড়ে আসছে তাকে বিরক্ত করলে বা তাকে ঢিল ছুড়লে। হ্যাঁ, তো সেটাও তোমরা দেখেছো। আবার দেখবে অনেক সময় রাতের দিকে কিংবা অন্য সময়ও কুকুর বেশ লম্বা ডাক ছেড়ে একটা কান্নার মতো আওয়াজ করে আমাদেরকে জানান দেয়। তো সে সময় আমরা হয়তো বুঝতে পারি যে তার কোনো সমস্যা হচ্ছে বা কিছু। একবার আমি দেখেছিলাম, একটু দূর থেকে দেখেছিলাম, একটা কুকুর প্রচণ্ড জোরে চিৎকার করে কাঁদছে। কাঁদছে মানে কুকুরের কান্নাটা কী ধরনের? একটা লম্বা আওয়াজ, বেশ খানিকক্ষণ ধরে, মানে যেটা তোমরা শেয়ালের আওয়াজ যদি শুনে থাকো সেই আওয়াজটার মতো কিছুটা, অনেকক্ষণ ধরে একটানা লম্বা আওয়াজ করছে। তো এই যে আওয়াজটা, এটাকে বলে হাউল, HOWL। এই আওয়াজটা যখন কুকুর করছে তখন কিন্তু তার যে মুডটা সেটা কিন্তু আলাদা। আমি দেখেছিলাম, দেখে আমি ভাবছিলাম একটানা এইভাবে কান্নাকাটি কেন করছে। তখন আমি বুঝতে পারলাম যে কিছুক্ষণ পরে কাছে গিয়ে দেখলাম তার একটি ছোট্ট বাচ্চা, মানে কুকুর, সে সম্ভবত কোনো গাড়ির চাপা পড়ে বা কোনোভাবে হয়তো আহত হয়েছে, অসুস্থ। তো সেজন্য আশপাশ দিয়ে কোনো মানুষ গেলেই সে ওইভাবে চিৎকার করে উঠছে, কাঁদছে, বা মাঝে মাঝে কাছে কেউ যেতে নিলে তেড়েও আসছে। তো এই যে বিভিন্ন মুডগুলো একটা কুকুরের, সেটাকে কবি সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। তো the poem is an extended metaphor where the poet compares the sea to a dog. একটা এক্সটেন্ডেড মেটাফর রয়েছে। মেটাফর কি? মেটাফর হচ্ছে তুলনা। তুলনা দুটো এমন জিনিসের মধ্যে, যে জিনিসগুলোর মধ্যে হয়তো কিছু কিছু মিল রয়েছে কিন্তু পরিষ্কার করে হয়তো বলে দিচ্ছে না, কিন্তু তার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটার মধ্যে কবি মিল তুলে ধরছেন। এখানে আমরা দেখব the poem has 3 stanzas and each stanza presents a different mood both of the dog and of the sea. 3 রকম মুড, 3 রকম অবস্থা বুঝিয়েছে, কুকুরেরও আবার সমুদ্রেরও। ফার্স্ট স্ট্যান্জাতে আমরা দেখব the choppy sea is compared to a hungry dog. একটা সমুদ্রের এমন অবস্থা যেখানে সমুদ্রে হালকা হালকা মৃদুমন্দ ঢেউ উঠছে, সমুদ্র হালকা হালকা আওয়াজ করছে, এবং সেটার সঙ্গে কবি তুলনা করছেন একটি ক্ষুধার্ত কুকুরের। সেকেন্ড স্ট্যান্জাতে আমরা দেখব অ্যাংরি ডগ, তার সঙ্গে স্টর্মি সি এর তুলনা হয়েছে। স্টর্মি সি ইজ কম্পেয়ার্ড টু অ্যান অ্যাংরি ডগ। একটা কুকুর রেগে গেলে প্রচণ্ডভাবে দাঁত মুখ খিচিয়ে জোরে চিৎকার করে যেরকম একটা পরিস্থিতি তৈরি করে, সমুদ্রও মাঝে মাঝে সেরকম ভয়ঙ্কর হয়ে ওঠে। কখন? যখন স্টর্ম, ঝড় আসে। আর লাস্ট স্ট্যান্জাতে আমরা দেখব দ্য কাম সি ইজ কম্পেয়ার্ড টু আ স্লিপিং ডগ। শান্ত সমুদ্রের সঙ্গে একটি ঘুমন্ত কুকুরের তুলনা করা হয়েছে। আরেকটা জিনিস আমরা দেখছি, দেখো 3টে স্ট্যান্জা, they are not of the same rhyme scheme, they are not of the same line numbers. প্রত্যেকটা দেখো আলাদা আলাদা। প্রথমেরটাতে রয়েছে 9টা লাইন, তারপরেরটায় রয়েছে 5টা লাইন, আর শেষেরটায় রয়েছে 6টা লাইন। প্রত্যেকটা একই রকম সাইজের স্ট্যান্জা কিন্তু নয়। আবার প্রত্যেকটা রাইম স্কিমও আলাদা। প্রথমটায় যেরকম রাইম স্কিম দেখো ডগ, তারপরে গ্রে ডে, তো ডগকে যদি আমরা এ ধরি, গ্রে ডে হয়ে গেল BB, তারপরে জজ নস CC, তারপরে স্টোনস বোনস DD, তারপরে মোনস পজ আবার CC।
তাহলে এ বি বি সি সি ডি ডি সি সি। পরেরটা কিন্তু সেরকম হচ্ছে না, পরেরটা আবার দেখো রোডস, ক্লাউড, স্নিপস, ক্লিপস। তাহলে রোডস যদি এ হয়, ক্লাউড হয়ে গেল বি, স্নিপস ক্লিপস সি সি, লাউড হয়ে গেল আবার বি, এ বি সি সি বি। লাস্টেরটা দেখো জুন, ডিউন, তাহলে এ এ, টিউন, আবার এ, তিনটে এ, পজ, শোর্স, মোর্স। তারপরে আমরা দেখে স্নোর্স, তিনটে রয়েছে এ এ এ বি বি বি, এরকম। তাহলে প্রত্যেকটা রাইম বা ছন্দ আলাদা, প্রত্যেকটা লাইনের সংখ্যাও কিন্তু আলাদা। তাহলে কবিতার গঠনটা আমরা মোটামুটি বুঝে নিলাম। এটা ইররেগুলার রাইম, রাইম যে সিস্টেমটা আছে সেটা ইররেগুলার, মানে প্রত্যেকটা সমান নয়, আবার প্রত্যেকটাতে লাইনের সংখ্যাও কিন্তু সমান নয়। আর মেইন যে পোয়েমটা সেটা বেস করে রয়েছে একটা এক্সটেন্ডেড মেটাফরের উপর। মেটাফর হচ্ছে দুটো জিনিসের মধ্যে একটা কম্প্যারিজন, যেখানে দুটোর কিছু কোয়ালিটিস সেম থাকবে এবং সেটার মধ্যে তুলনা টেনে বলা হবে, এবং এটা একটা ইমাজিনারি তুলনা। তুলনাটা হচ্ছে ইমাজিনারি, কবির নিজস্ব কল্পনাপ্রসূত। আমাদেরকে কিন্তু সমুদ্র দেখলেই সঙ্গে সঙ্গে কুকুরের কথা মনে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাই পুরো যে কম্প্যারিজনটা রয়েছে সেটা হলো ইমাজিনারি, তো সেটাই হলো মেটাফর। তাহলে কবিতাটা আমরা এবার পড়ে নিই, তার আগে একটা ছোট্ট জিনিস দেখে নিব। সমুদ্রের ছবিটা দেখো কীরকম বড় বড় ঢেউ আসছে। আচ্ছা, এবার দেখে নিলাম। পড়ো, দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র হলো একটি ক্ষুধার্ত কুকুর। জায়ান্ট অ্যান্ড গ্রে। জায়ান্ট মানে কি তোমরা পড়েছো? জায়ান্ট মানে দৈত্য, আগে পড়েছো, সেলফিশ জায়ান্ট গল্পটা পড়েছিলে, স্বার্থপর দৈত্য। তো জায়ান্ট হচ্ছে দৈত্য। দৈত্য কথাটার সঙ্গেই আমাদের দুটো ভিশন চলে আসে, একটা হচ্ছে বিশাল আকৃতি, দুইটা হচ্ছে ডেঞ্জারাস। মানে দৈত্য হবে বিরাট আকৃতির এবং সে মোটেই খুব শান্ত নম্র প্রকৃতির নয়, সে হচ্ছে ডেঞ্জারাস, ভয়ঙ্কর, তাকে দেখে আমরা ভয় পাবো। অ্যান্ড গ্রে, GREY, গ্রে। গ্রে মানে হচ্ছে ধূসর বর্ণ। ধূসর বর্ণ কারণ ওই যে বললাম সমুদ্র সব সময় দেখতে একই রকম থাকে না, কখনো কখনো আকাশ রৌদ্রোজ্জ্বল, নিচে সমুদ্র একদম নীল হয়ে আছে, আকাশও নীল, আকাশের পুরো রিফ্লেকশনটা আমরা সমুদ্রের উপর দেখতে পাচ্ছি, সমুদ্রের জলও নীল। কখনো কখনো আবার আকাশও ধূসর বর্ণের এবং সমুদ্র ধূসর বর্ণের। আকাশে যদি মেঘ ঘন হয়ে আসে, সেখানে যদি ঝড়ের পূর্বাভাস দেখা দেয়, সমুদ্রের মধ্যেও কিন্তু সেটাই ফুটে ওঠে। তাই প্রথমে আমরা দেখছি দ্য সি ইজ এ হাংরি ডগ। হাংরি মানে তোমরা জানো ক্ষুধার্ত, হাংরি ডগ। সমুদ্র হলো একটি ক্ষুধার্ত কুকুর। জায়ান্ট অ্যান্ড গ্রে, বিরাট আকৃতি এবং ধূসর বর্ণের, এবং সেটা প্রচণ্ড ডেঞ্জারাস হয়ে আছে সমুদ্র। হি রোলস অন দ্য বিচ অল ডে। হি রোলস, রোলস মানে কি গড়ানো। এবার সমুদ্র কিভাবে গড়ায়? সমুদ্রের তীরে যদি তোমরা গিয়ে থাকো তাহলে দেখেছো যে সমুদ্রের ঢেউটা গড়িয়ে আসে। সমুদ্র গড়ায় মানে সমুদ্রের ঢেউটা গড়িয়ে গড়িয়ে সমুদ্রের বিচ মানে কিনারা, সমুদ্র উপকূল কিনারা, তার উপরে এসে গড়িয়ে পড়ে, আছড়ে পড়ে। অল ডে, সারাদিন ধরে সমুদ্র ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে বিচের উপর, গড়িয়ে গড়িয়ে পড়ছে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস। ক্ল্যাশিং টিথ, ক্ল্যাশিং মানে কি? ক্ল্যাশ মানে আমরা জানি সংঘর্ষ, এখানে ক্ল্যাশিং টিথ মানে হচ্ছে দাঁত কিরমির করা। এখানে দাঁত কিরমির করা হচ্ছে কিরকম? মানে আমরা রেগে গেলে অনেক সময় কি করি, দাঁতে দাঁত লাগিয়ে আমরা রাগটা প্রকাশ করি। তো সেই কুকুরটাও যেন রেগে গেছে, তার খিদে পেয়েছে, সে খাবার পাচ্ছে না, সে রেগে গেছে, রেগে গিয়ে সে দাঁত কিরমির করছে। ক্ল্যাশিং টিথ, ক্ল্যাশ মানে হচ্ছে সংঘর্ষ, মনে হচ্ছে একটা দাঁতের সাথে আরেকটা দাঁতের ঘষা লেগে আওয়াজ হচ্ছে। সমুদ্রের মধ্যেও সেরকম একটা গর্জন বা নয়েজ তৈরি হচ্ছে, ঠিক যেরকম একটি কুকুর রেগে গিয়ে দাঁতে দাঁত ঘষা দিয়ে যে আওয়াজটা তৈরি করে। অ্যান্ড শ্যাগি জজ, শ্যাগি কথাটা পিঙ্ক কালারে লেখা আছে। নেক্সট পেজে তোমরা দেখতে পাবে, পেজ নাম্বার 55-এ লেখা রয়েছে শ্যাগি মানে হচ্ছে রাফ, রাফ এবড়ো খেবড়ো, এলোমেলো। কুকুরের দাঁত তোমরা দেখেছো, কুকুরের চোয়াল কীরকম
কুকুর যদি হাঁ করে সেখানে এবড়ো খেবড়ো ছোট বড় দাঁত রয়েছে এবং সেই দাঁতগুলো সে ঘষে ঘষে রাগের একটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সেই যে নয়েজ, আওয়াজটা বেরোচ্ছে, সমুদ্রের ঢেউ যেন বিচের উপর সারাদিন আছড়ে পড়ে সেরকম আওয়াজের সৃষ্টি করছে, ক্রুদ্ধ আওয়াজ। খিদে পেয়েছে, রেগে গেছে। ফিফথ লাইনটা দেখো, আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা, হি নোজ, GNAWS, উচ্চারণ হচ্ছে নোজ। নোজ পরের পাতায় লেখা আছে মানেটা দেখো, বাইটস অ্যান্ড চিউজ। বাইট মানে কামড়ানো, চিউ মানে হচ্ছে চেবানো। কামড়ানো এবং চেবানো, বাইটস অ্যান্ড চিউজ মানে কামড়ানো এবং চেবানো। চিউ মানে চেবায় আর বাইটস হচ্ছে কামড়ায়। আচ্ছা, তোমরা দেখেছো যারা যারা কেউ কেউ কার্টুন দেখো তো তোমরা, টম অ্যান্ড জেরি কার্টুন আছে, সেই কার্টুনে একটা কুকুর আছে না, তাকে দেখবে সবসময় মুখের মধ্যে একটা হাড় নিয়ে চিবিয়ে যাচ্ছে। আর এই নজ কথাটা আরেকটা প্রাণীর সাথে তোমরা খুব ভালো রিলেট করতে পারবে, র্যাবিট, খরগোশ। খরগোশ কি খেতে ভালোবাসে জানো? গাজর। দেখবে খরগোশ সবসময় মুখে একটা গাজর নিয়ে, সামনের দাঁত দিয়ে না কিন্তু, এই পেছনের যে দাঁতগুলো দিয়ে সবসময় কুটকুট কুটকুট করে চিবোচ্ছে, কুটকুট কুটকুট করে খাচ্ছে। মানে বাইট অ্যান্ড চিউ, একটু করে কামড়াচ্ছে এবং চিবোচ্ছে। তো সেরকমই আওয়ার আপন আওয়ার হি নোজ, ঘন্টার পর ঘন্টা সে যেন বসে বসে কামড়াচ্ছে এবং চিবোচ্ছে। একটা কুকুর সে রেগে গিয়ে যেরকম করে সেরকম কামড়াচ্ছে এবং চিবোচ্ছে। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস, সমুদ্রের কিনারাতে বালু থাকে, ছোট ছোট পাথর থাকে, সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো যখন আছড়ে পড়ছে তার সঙ্গে ছোট ছোট পাথরও গড়িয়ে গড়িয়ে আছড়ে পড়ছে এবং তার থেকে একটা সাউন্ড আসছে, একটা শব্দ তৈরি হচ্ছে, দ্য রাম্বলিং। রাম্বলিং কথাটা মনে পড়ছে তোমাদের? আমরা কোথায় পড়েছি রাম্বলিং কথাটা? দ্য ক্লাউডস, এই গল্পটা আমরা পড়েছি না কিছুদিন আগে, সেখানে আমরা রাম্বলিং কথাটা পেয়েছি। রাম্বলিং মানে মেক ডিপ অ্যান্ড হেভি সাউন্ড, মানে গর্জন করা, সোজা বাংলায় হচ্ছে গর্জন করা। আমরা ঘরে পড়েছিলাম না, দ্য ক্লাউডস গ্যাদার্ড ইন দ্য স্কাই অ্যান্ড ওয়াজ রাম্বলিং। ক্লাউডস, মেঘেরা আকাশে জমায়েত হয়ে তারা গর্জন করছিল, স্বপ্ন দেখেছিল ছোট্ট ছেলেটি। তো সেই রাম্বলিং, এখানে রাম্বলিং হচ্ছে প্রবল আওয়াজ করা বা গর্জন করা। রাম্বলিং টাম্বলিং স্টোনস, টাম্বলিং মানে কি? টাম্বলিং মানে হচ্ছে রোলিং বা গড়িয়ে পড়া। টাম্বলিং, BLING, TUMBLING, টাম্বলিং মানে গড়ানো বা রোলিং। ওই যে বললাম সমুদ্রের ঢেউগুলো, ছোট ছোট ঢেউগুলো আছড়ে পড়ছে, তার সঙ্গে বালু পাথর সেগুলো আছড়ে পড়ছে এবং সেগুলোর একটা সাউন্ড, একটা আওয়াজ তৈরি হচ্ছে, নয়েজ তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে রাম্বলিং, গর্জন, একটা আওয়াজ তৈরি হচ্ছে। অ্যান্ড টাম্বলিং স্টোনস, পাথরগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। অ্যান্ড বোনস অ্যান্ড বোনস অ্যান্ড বোনস, বোন মানে কি? হাড়। আর ওই টম অ্যান্ড জেরির কুকুরটাকে দেখবে মুখের মধ্যে একটা হাড় সবসময় নিয়ে নোজ, চিবোচ্ছে সবসময়। দ্য জায়ান্ট সি ডগ মোনস, দ্য জায়ান্ট সি ডগ। জায়ান্ট সি ডগ কথাটা কেন বলছে? সমুদ্র তো জায়ান্ট সাইজের হয়, সমুদ্র কি আমরা একুল ওকুল দেখতে পাই? পাই না। সমুদ্রের দিগন্ত বিস্তৃত শুধু সমুদ্রই দেখা যায়, এটার আমরা কোনো কিনারা দেখতে পাই না, সেই জন্য এটাকে বলছে জায়ান্ট, বিরাট আকৃতি। সি ডগ, সমুদ্র কুকুর, কারণ ওই যে কবি একটা মেটাফর ইউজ করছেন, একটা তুলনা টানছেন উইথ দ্য ডগ অ্যান্ড দ্য সি। তো এই যে কুকুরটা সমুদ্র বা সমুদ্রটা কুকুর, এটা মনে করে একটা বিরাট আকৃতির সি ডগ, বিরাট আকৃতির সমুদ্রটা যেন একটা ক্ষুধার্ত কুকুর, সে কি করছে? মোনস, MOANS, মোনস। মোনসের মানেও পরের পাতায় দেওয়া আছে দেখো, হাউলস, HOWLS। প্রথমেই কবিতাটা পড়ানোর আগেই আমি শুরুতেই বলেছি হাউলস মানে লং ডিপ সাউন্ড, লম্বা একটা আওয়াজ, একটানা আওয়াজ। এটাকে আমরা বলতে পারি সাউন্ড অফ পেইনফুল ক্রাইং সাউন্ড। হাউলস আমি লিখছি এখানে,
HOWLS, হাউস মানে হচ্ছে লং, লম্বা, অ্যান্ড পেইনফুল সাউন্ড। পেইনফুল মানে ব্যথা বা কষ্ট। প্রথমেই বললাম না, একদিন একটা কুকুর দেখেছিলাম, সেই কুকুরটার বাচ্চাটা আহত ছিল এবং সে ক্রমাগত একটা লম্বা টানা কান্নার মতো আওয়াজ করে যাচ্ছিল, এটাকে বলে হাউল। তো এখানেও জায়ান্ট সি ডগ, বিরাট কুকুররূপী সমুদ্রটি যেন কাঁদছে, চিৎকার করে কাঁদছে। লিকিং হিজ গ্রিজি পজ, লিকিং, LICKING, লিকিং, লিক মানে কি? চেটে নেওয়া। এখানে লিটিং মানে চাটছে। হ্যাঁ, চাটছের একটা ভালো বাংলা হয়, সেটা হচ্ছে লেহন করা। তো অত ভালো বাংলায় যাচ্ছি না আমি। লিক মানে হচ্ছে চেটে নিচ্ছে। দেখবে কুকুররা বসে বসে মাঝে মাঝে নিজেদের প মানে কি? থাবা, তাদের পায়ের বা চারটে পায়ের যে থাবা রয়েছে এরকম করে লিক করছে, চেটে নিচ্ছে। গ্রিজি পজ, গ্রিজি, গ্রিজি মানে হচ্ছে থিক অয়েলি, মানে ঘন তৈলাক্ত জিনিসটাকে আমরা গ্রিজ বলি, যেটা দেখবে আমাদের বিভিন্ন গ্রিলতে বা কোলাপসিবল গেটে বা কোনো গাড়ি বা সাইকেলের যে চেনে, এইসব জায়গাতে আমরা গ্রিজ লাগিয়ে রাখি যাতে মেশিনটা চলতে সুবিধে হয়। কিন্তু দেখবে হাত দিলে দেখবে একটা চটচটে ভাব চলে আসে, তেলটার মধ্যে ধুলো পড়ে একটা চটচটে ভাব আসে। কুকুরের তোমরা যদি নাকটা খেয়াল করো তাহলে দেখবে নাকটা বেশ সবসময় চকচক করছে, বেশ আঠালো একটা ব্যাপার, এবং তার থাবাতেও নখগুলো এরকমই চকচক করে। থাবার মধ্যেও যেন সবসময় সে চেটে চেটে এমন একটা ভাব করে রেখেছে যেন একটা গ্রিজি চটচটে ভাব রয়েছে। লিকিং হিজ গ্রিজি পজ। তাহলে পুরো স্ট্যান্ডাতে আমরা কি দেখলাম? সমুদ্র মোটামুটি রেগে আছে। ঠিক একটি কুকুর যেরকম খিদে পেলে রেগে যায়, সেরকমভাবেই একটা বিরাট দৈত্যাকার কুকুর যেন হয়ে গেছে সমুদ্র। সারাদিন সে দাঁতে দাঁত ঘষছে, ফুঁসছে, রাগ করছে, তার সে যেন তার চোয়াল বার করে দাঁতগুলো দেখাচ্ছে, ঠিক যেভাবে ঢেউগুলো আছড়ে পড়ছে। ঢেউগুলো আছড়ে পড়ার সময় স্টোনসগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে এবং একটা আওয়াজ সৃষ্টি হচ্ছে, রাম্বলিং সাউন্ড তৈরি হচ্ছে। চলে যাচ্ছে নেক্সট স্ট্যান্জাতে। অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোডস, অ্যান্ড ওয়েন এবং যখন দ্য নাইট উইন্ড রোডস, রাতের বাতাস রোর মানে কি? গর্জন করে। রাম্বলিং মানেও সাউন্ড, আর রোর মানে আরো জোরে গর্জন করা। কার ডাককে আমরা রোর বলি বলো তো? সিংহ বা বাঘ, সিংহ বা বাঘের ডাককে আমরা রোর বলে থাকি, গর্জন করা। তাহলে এখানে গর্জন করছে রাতের বাতাস, নাইট উইন্ড। বাতাস গর্জন করছে মানে সমুদ্রের ঢেউ গর্জন করবে, কারণ বাতাসের সঙ্গে সঙ্গেই তো ঢেউটা আসবে, ছুটে আসবে। অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোডস, যখন রাতের বাতাস গর্জন করছে, চিৎকার করছে, ছুটে আসছে। অ্যান্ড দ্য মুন রক্স, মুন রক্স, রক মানে কি? রক মানে হচ্ছে মুভ বা অর সুইং, SWING, সুইং মানে দোলা, রক্স মানে দোলা। আমরা বলি না রকিং বেবি চেয়ার, মানে ছোট বাচ্চাদের যে চেয়ারগুলো গড়িয়ে গড়িয়ে দুলতে থাকে, সেরকম রকিং। আচ্ছা, মুন রক্স, চাঁদ দুলছে মানে ব্যাপারটা কি? চাঁদকে আমরা দুলতে দেখি, চাঁদ কি নড়ে? না, নড়ে না, কিন্তু চাঁদকে দুলছে মনে হয় কখন? ইন দ্য স্টর্মি ক্লাউড, স্টর্মি ক্লাউড, আকাশে মেঘটা কিন্তু এক জায়গায় এরকম আছে, একটু পরে উড়ে আরেক জায়গায় এরকম চলে যাচ্ছে, মাঝখানে চাঁদটা দেখে তখন মনে হয় বুঝি চাঁদটাই সরে যাচ্ছে, কিন্তু আসলে চাঁদটা তো সরে না, সরে যায় মেঘটা। যখন প্রচণ্ড জোরে বাতাস বয়, স্টর্মি ক্লাউড, ঝোড়ো আকাশের মধ্যে মেঘগুলো তখন দেখবে সরে সরে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, আর মেঘের পিছনে চাঁদটাকে তখন দেখে মনে হয় যেন চাঁদটাই সরে যাচ্ছে। এটা আবার কখন হয়? যখন আমরা গাড়িতে বসে থাকি বা ট্রেনে বসে থাকি। ট্রেন বা গাড়িটা হঠাৎ করে চলতে শুরু করলে আমাদের তখন মনে হয়
আমরা বুঝি এক জায়গায় আছি, আর দুই পাশের সিনারি, দুপাশের প্রকৃতি যেন পেছনে সরে যাচ্ছে, ছুটে যাচ্ছে, দুপাশের গাছপালা বাড়িঘর সেগুলো পেছনে যেন ছুটে যাচ্ছে। তো সত্যি সত্যি তো আর গাছপালা পেছনে ছুটে যায় না, আমরা সামনে এগোই। তো যাই হোক, এখানে আকাশের প্রচণ্ড ঝড় উঠেছে, নাইট উইন্ড গর্জন করছে, এবং সেই হাওয়াতে মেঘগুলো যখন ছুটে যাচ্ছে দেখে মনে হচ্ছে চাঁদ যেন দোলা খাচ্ছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে। ঠিক তখনই কি হয়, হি বাউন্ডস টু হিজ ফিট। হি মানে কে এখানে? সমুদ্র, কুকুররূপী সমুদ্র। হি বাউন্ডস টু হিজ ফিট। বাউন্ড মানে হচ্ছে এখানে সীমানার উপর দাঁড়ানো। সমুদ্রের বাউন্ডারি কোথায়? বিচ, সমুদ্রের কিনারা। সেখানে গিয়ে যেন সমুদ্র তার পায়ের ওপর উঠে দাঁড়াচ্ছে উঁচু হয়ে। ঠিক একটা কুকুর চার পায়ে হাঁটে, কিন্তু মাঝে মাঝে সে দেখবে যে পেছনের দুটো পায়ের উপর ভর করে সামনের দুটো পাকে উপরে তুলে দিচ্ছে, রেগে গেছে। তো সমুদ্র সেরকম কিনারায় এসে সে যেন সেখান থেকে পাটা দাঁড় করিয়ে সে উপর দিকে উঠে যাচ্ছে। সেরকম দৃশ্য আমরা কখন দেখতে পাই? যখন আমরা দেখব সমুদ্রের কিনারায় এরকম বড় ধরো পাহাড় আছে, হ্যাঁ, এরকম পাহাড় রয়েছে, এগুলোকে বলে ক্লিফ। এই যে খাড়া পাহাড় যেটা সমুদ্রের উপর ঝুলে থাকে, তো সেগুলোকে বলে ক্লিফ। আর নিচে এরকম সমুদ্র রয়েছে। তো এই সমুদ্র কিন্তু এই ক্লিফের মধ্যে, এই যে খাড়া পাহাড় যেটা সমুদ্রের উপর ঝুঁকে রয়েছে, সেখানে গিয়ে এরকম করে ধাক্কা খায় এবং সমুদ্রের জলগুলো এরকম করে আছড়ে পড়ে। এই সমুদ্রের জলটা দিক থেকে আসছে, এখানে গিয়ে ধাক্কা খেয়ে এরকম। তো এটাকেই আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে হি বাউন্ডস টু হিজ ফিট। এইখানে সীমানার কাছে গিয়ে সে যেন তার পায়ের উপর ভর করে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে উপরে উঠে যাচ্ছে। অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস। স্নাফস অ্যান্ড স্নিফস। স্নাফ মানে কি? স্নাফ মানে SNUFF। স্নাফ মানে হচ্ছে ইনহেল, আর স্নিফ মানেও তাই, SNIFF। স্নিফ মানেও তাই। ব্রেথ ইন মানে শ্বাস নেওয়া। মেকিং নয়েজ, জোরে শ্বাস নেওয়া, তো স্নাফস অ্যান্ড স্নিফস হচ্ছে জোরে জোরে শ্বাস নেওয়া। আর দেখবে অনেকের বাড়িতে বয়স্ক মানুষেরা নস্যি নেয় বা নাকে সর্ষের তেল দেয়। বেশ সর্ষের তেলটা নিয়ে নাকের কাছে ধরে জোরে জোরে টানে, তো তারপরে সে হাঁচিও দেয়। তো এগুলোকে বলে স্নাফস অ্যান্ড স্নিফস। নাক দিয়ে জোরে জোরে শব্দ করে বাতাসটাকে ভেতরে নেওয়া। তাহলে এখানে সমুদ্র এতটাই রেগে গিয়েছে যে সে ছুটে আসছে এবং তার বাউন্ডারির কাছে গিয়ে সে ধাক্কা খেয়ে উঠে দাঁড়িয়ে স্নাফস অ্যান্ড স্নিফস জোরে জোরে গর্জন করার মতো আওয়াজ করছে। ঠিক যেরকম আওয়াজ আমরা জোরে জোরে শ্বাস নিতে গিয়ে করি, সেই রকম আওয়াজ সমুদ্রও করছে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। শেকিং, এই যে শেক মানে কি? নড়াচড়া করা, ঝাঁকুনি দেওয়া। এইখানে গিয়ে যখন সমুদ্র আঘাত পাচ্ছে, পাহাড়ের গায়ে আঘাত পাচ্ছে, বা তার পাশে যে পাহাড় সমুদ্রের উপর ঝুঁকে রয়েছে, এটাকে বলে ক্লিফ। খাড়া পাহাড় যেটা সমুদ্রের কিনারায় ঝুঁকে থাকে, সেগুলোকে ক্লিফ বলে থাকে। তো সেই ক্লিফে গিয়ে যখন সে বাধা পাচ্ছে, তখন সে কি করছে? শেকিং হিজ ওয়েট সাইড। WET, ওয়েট মানে কি? ভেজা। ভেজা, এই কথাটাও তোমরা কিন্তু দ্য ক্লাউডস গল্পে পড়েছো। ওয়েট সাইড মানে ভেজা কিনারাগুলোতে, সমুদ্রের এই ভেজা কিনারাগুলোতে সে যখন গিয়ে পৌঁছচ্ছে, শেকিং হিজ ওয়েট সাইড, সেখানে গিয়ে সে ধাক্কা খাচ্ছে, ঝাঁকুনি খাচ্ছে। ওভার দ্য ক্লিপস, এই যে ক্লিপস, খাড়া পাহাড়। ক্লিপস মানে দেখো পরের পাতায় লেখা রয়েছে ওভার হ্যাঙ্গিং পিসেস অফ রক্স, ওপরে ঝুলে থাকা পাহাড় বা পাথরের অংশ বিশেষ, তার উপর দিয়ে কিন্তু সমুদ্র ঝুঁকে গিয়ে পড়ছে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড। হাউলস অ্যান্ড হাউলস মানে আমরা আগেই পড়ে নিয়েছি, লং পেইনফুল সাউন্ড, প্রচণ্ড জোরে
কষ্ট বা রাগের কান্নার যে আওয়াজটা সেটাকে হাউলস বলি। অ্যান্ড হলোজ, হলোজ মানেও তাই ক্রাই লাউডলি, HOLLOS, হলোজ মানে দেখো লেখা আছে, এটার মানেও হচ্ছে ক্রাই, কাঁদা, লাউডলি। তো হাউলস অ্যান্ড হলোজ, জোরে জোরে কাঁদছে, আওয়াজ করছে, লং অ্যান্ড লাউড, লং ওই যে বলেছি লং সাউন্ড হবে, প্রচণ্ড জোরে অনেকক্ষণ ধরে টানা একটানা আওয়াজ করছে। তাহলে এটা গেল সমুদ্রের দ্বিতীয় একটা রূপ, যেখানে আমরা দেখছি সমুদ্র প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রয়েছে। কেন ক্ষিপ্ত হয়ে রয়েছে? কারণ রাতের বাতাস প্রচণ্ড জোরে বইছে, স্টর্মি যে উইন্ড সেটা গর্জন করতে করতে ছুটে আসছে, এবং সেই বাতাসের টানে সমুদ্রের ঢেউগুলিও ছুটে আসছে, এবং তার বাউন্ডারির কাছে যেখানে একটি ক্লিফ রয়েছে, খাড়া পাহাড় বা পাথর রয়েছে, তার উপর গিয়ে সে আছড়ে পড়ছে প্রচণ্ড আওয়াজ করে। নেক্সট 3 নম্বর যে রূপটা সেটা আমরা দেখি থার্ড স্ট্যান্জাতে। বাট কিন্তু অন কোয়াইট ডেজ, কোয়াইট, QUIET, কোয়াইট, কোয়াইট কথাটার মানে কি? শান্ত, QUIET, কোয়াইট মানে হলো শান্ত। আরেকটা শব্দ আমি বলে দিই, কিছুটা একই রকম লাগে শুনতে কিন্তু বানানটা কিন্তু আলাদা, QUITE। এই কোয়াইট মানে হলো বেশ, আর কোয়াইট এটা হচ্ছে কোয়াইট, আর এটা কোয়াইট, কোয়াইট মানে বেশ, মানে শি ইজ কোয়াইট এ বিউটিফুল লেডি, সে একটি বেশ সুন্দর মহিলা। আর কোয়াইট, শি ইজ এ কোয়াইট গার্ল, সে একটি শান্ত মেয়ে। এই কোয়াইট মানে হলো শান্ত। তাহলে সমুদ্র কখনো কখনো শান্তও হয়। বাট অন কোয়াইট ডেজ, কিন্তু সেই শান্ত দিনগুলিতে, ইন মে অর জুন, মে জুন মাসে, মে জুন মাসে যখন হালকা গরমের সময়, সেই সময় কিন্তু সমুদ্র বেশ শান্ত। when even the grasses on the dune, ডিউন মানে কি? দেখো লেখা আছে পরের পাতায়, a hill of wind blown sand। ডিউনের বাংলা মানে হলো বালিয়াড়ি, ইংরেজি মানে তোমাদের বইয়েই লেখা আছে এ হিল, হিল মানে ছোট্ট পাহাড়, ছোট উঁচু পাহাড় তৈরি হয় বাই উইন্ড ব্লোন স্যান্ড, উইন্ড মানে বাতাস, ব্লো মানে ভেসে আসা, বাতাসে ভেসে আসা বালুকণা জমা হয়ে কিছু কিছু জায়গায় ঢিপির মতো বা পাহাড়ের মতো তৈরি হয়, সেগুলোকে আমরা ডিউনস বা বালিয়াড়ি বলে থাকি। বালিয়াড়ি, সেই বালিয়াড়ির ওপর যখন হালকা জল পড়ছে তখন সেখানে ঘাস গজায়, সেই বালিয়াড়ির উপরে দেখবে গুচ্ছ গুচ্ছ ঘাস হয়। এবার এই ঘাস কীরকম ঘাসের কথা বলছেন কবি? আমাদের ফুটবল মাঠে যে ছোট ছোট এইটুকুটুকু ঘাস থাকে যার উপর আমরা খেলে বেড়াই, সেরকম ঘাস কিন্তু নয়, বরং বর্ষার পরে দেখবে মাঠের কিনারে যে জায়গাতে হয়তো আমরা বেশি পা দিই না, মারিয়ে যাই না, সেই জায়গাগুলোতে লম্বা লম্বা ঘাস গজিয়েছে, বা যে রাস্তাতে কম হাঁটা হচ্ছে বর্ষার সময় সেই রাস্তার দুপাশে দেখবে লম্বা লম্বা ঘাস গজিয়েছে, মোটামুটি ধান গাছের মতো লম্বা, সেই ঘাসের কথা হচ্ছে। এবার সেই ঘাসের কথা কেন হচ্ছে? তোমরা সেই ঘাস যদি নাও দেখে থাকো, ধরো ধান খেতই দেখেছো, ধান ক্ষেতের পাশে দেখবে যখন বাতাস বয়ে যায় একটা অদ্ভুত সুন্দর মৃদু অথচ একটা জোরালো আওয়াজ হয়, একটা শোঁ শোঁ বেশ আওয়াজ হয়। ধানের পাতাগুলোর উপর দিয়ে বাতাসটা যখন ভেসে যায় তখন পাতায় পাতায় ঘষা লেগে একটা সাউন্ড তৈরি হয়, যেন একটা মিউজিকের মতো একটা সাউন্ড তৈরি হয়। তো ওটাই বলছে, বাট অন কোয়াইট ডেজ অফ ইন মে অর জুন, মে বা জুন মাসের শান্ত দিনগুলিতে, হোয়েন ইভেন যখন এমনকি দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বালিয়াড়ির উপরের সেই লম্বা ঘাসগুলোতেও, প্লে নো মোর, প্লে মানে বাজায়, প্লে তো তোমরা দেখেছো, তোমরা মিউজিক প্লে করো, তোমরা ভিডিও প্লে করো, মানে বাজানো, স্টার্ট করা। কি? নো মোর দেয়ার রিডি টিউন, রিডি টিউন, রিডি REEDY, রিডি টিউন মানে কি? টিউন মানে তোমরা জানো সুর, আর এখানে রিডি টিউন মানে হলো হাই অ্যান্ড থিন, হাই অ্যান্ড থিন
টিউন, মানে আওয়াজটা হবে বেশ জোরেই কিন্তু থিন, পাতলা। গাছের পাতায় পাতায়, গাছের ডালে ডালে বাড়ি লেগে যে আওয়াজটা হয় প্রচণ্ড বাতাস বইলে, সেই আওয়াজটা ধান গাছের পাতায় পাতায় ঘষা লেগে কিন্তু হয় না। ধান বা বড় বড় যে ঘাসগুলো, মোটামুটি এরকম উচ্চতার যে ঘাসগুলো, তার উপর দিয়ে বাতাস বয়ে গেলে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা বেশ জোরালো আওয়াজ হয়, শুনতে পাই, কিন্তু বেশ পাতলা একটা শো 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 করে আওয়াজ হয়। সেই আওয়াজটাও যখন হয় না, প্লে নো মোর, আর বাজছে না সেই আওয়াজটা। কেন বাজছে না? কারণ ওই যে শান্ত, প্রকৃতি তখন শান্ত, বাতাস জোরে বইছে না, তাই বালিয়াড়ির উপর ঘাসের মধ্যে সেই আওয়াজটাও হচ্ছে না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তখন উইথ হিজ হেড, মাথাটা বিটুইন হিজ পজ, কুকুর তখন দেখবে মাঝে মাঝে কুকুর যখন খুব শান্ত হয়ে ঘুমায়, সে সামনের দিকে পাটা এমনি করে ছড়িয়ে দেয়, দিয়ে মাথাটা এরকম করে রেখে ঘুমায়। সেই দৃশ্যটাই কবি এখানে তুলে ধরছেন। এই যে এই মেটাফারগুলো, এগুলোই হচ্ছে ইমাজিনারি এক একটা মেটাফার, মানে কবি নিজস্ব একটা ইমাজিন করছেন, চিন্তা ভাবনা করছেন, সেটাই তিনি তুলনার দ্বারা আমাদের সামনে ফুটিয়ে তুলছেন। এই ইমেজটাও একটা মেটাফার। বলছে যে তার দুটি প বা থাবা বা পায়ের উপরে কুকুরটি তার মাথা রেখে হি লাইজ অন, শুয়ে থাকে। লাই মানে কি? শুয়ে থাকা। অন দ্য স্যান্ডি শোরস, স্যান্ডি, স্যান্ড মানে কি? বালু, আর শোর মানে কিনারা, SHORE, শোর মানে হচ্ছে কিনারা। শোরের আরেকটা মানে আমরা এখানে দেখেছি ইংলিশ মিনিং, সেটা হলো বিচ, সমুদ্র উপকূল, BEACH। সেই বিচ বা সমুদ্র উপকূলে স্যান্ডি শোর, বালুময় কিনারাতে সে শুয়ে থাকে। সো কোয়াইট, সো কোয়াইট, কোয়াইট মানে কি? শান্ত, এত শান্ত, এত শান্ত। হি স্কেয়ারসলি স্নোরস, স্কেয়ারসলি মানে খুব কম, মানে হয় না। স্নোরস, স্নোর মানে কি? নাক ডাকার আওয়াজ। রাতে অনেক সময় দেখি না আমরা, বাবা কাকারা নাক ডাকে, ঘঁ ঘঁ করে আওয়াজ হয়, সেটাই হচ্ছে পরের পাতায় দেখো লেখা আছে, টু ব্রেথ, শ্বাস নেওয়া, ডিউরিং স্লিপ, ঘুমের সময়, উইথ এ হার্শ নয়েজ, জোরে আওয়াজ করে, জোরে ঘর ঘর শব্দে শ্বাস নেওয়া ঘুমের সময়, সেটাকে আমরা সোজা বাংলায় বলি নাক ডাকা। তো কুকুর যেরকম আমরা আগের স্ট্যান্ডাতে দেখলাম জোরে জোরে স্নিপস অ্যান্ড স্নাপস, নাক দিয়ে গর্জন করছে, আওয়াজ করছে, এখন মনে হলো স্কেয়ারসলি স্নোরস, যেন আওয়াজ করতেই পারে না। স্কেয়ারসলি মানে খুব কম, হঠাৎ, সে যেন আওয়াজ করতেই জানে না, এমনভাবে হি লাইজ কোয়াইট, সে শুয়ে থাকে শান্তভাবে। তো এটাও দেখে নিলাম আমরা মে মাসের শান্ত দিনগুলিতে যখন ঘাসেরাও মৃদুমন্দ বাতাসে আওয়াজ তোলে না, তখন কিন্তু কুকুরটি তার দুটো থাবার উপর মাথা রেখে শান্তভাবে ঘুমোয়, যেন সে কখনো আওয়াজ করতেই জানে না। ঠিক সমুদ্রেও সেই সময় এতটাই শান্ত থাকে যে দেখে মনে হয় যেন সমুদ্রে কখনো ঝড়ই ওঠেনি, সমুদ্র যেন কখনো গর্জনই করেনি। তাহলে এই রইল আমাদের পোয়েম। পোয়েমের আমরা বেশ কিছু বৈশিষ্ট্য দেখলাম। 1 নম্বর বৈশিষ্ট্য, এটা একটা এক্সটেন্ডেড মেটাফার, একটা ইম্যাজিন করে নিয়ে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করা, সমুদ্রের সঙ্গে কুকুরের একটা তুলনা টেনে দেওয়া। 2 নম্বর হচ্ছে এখানে ইররেগুলার রাইম স্কিম রয়েছে, রাইমগুলো রেগুলার নয়, অর্থাৎ একটা স্ট্যান্জার সাথে আরেকটা স্ট্যান্জার ছন্দের কোনো মিল নেই। 3 নম্বর ব্যাপার আমরা দেখছি বিভিন্ন জায়গাতে একই ধরনের শব্দ দুবার দুবার করে ব্যবহার করা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি অনোমাটোপিয়া। অর্থাৎ অনোমাটোপিয়া হচ্ছে সেম সাউন্ডিং নয়েজ, মানে ধরো আমরা বললাম সাপের আওয়াজকে আমরা কি বলে থাকি? হিস, HISS, হিস। আর সাপ কিন্তু যে সাউন্ডটা করে সেটাও ওরকম এই ধরনের আওয়াজ। এই যেই আওয়াজটা, সেই আওয়াজটাকেই যখন আমরা নাম দিই, সেই নামটাই হচ্ছে ওনোমাটোপিয়া বা সাউন্ডিং ওয়ার্ডস, এগুলোকে আমরা বলে থাকি সাউন্ডিং ওয়ার্ডস। আরও কি হয়? বার্ক, ঘেউ ঘেউ করা, বা ধরো মেউ, MEOW, মেউ, মেউ মানে হচ্ছে বেড়ালের ডাক, আর বেড়াল ডাকেও কিন্তু মেউ মেউ এরকম করে।
তো এই সাউন্ডগুলোকে আমরা বলি ওনোমাটোপিয়া। এই ওনোমাটোপিয়া হচ্ছে আমরা কোথায় দেখতে পাচ্ছি, দেখো স্নিপস অ্যান্ড স্নাপস, নাক দিয়েও আমরা কিন্তু সেরকমই আওয়াজ করি এরকম করে, এই যে স্নিপস এই একই ধরনের কথা ব্যবহার হলো। তারপর দেখো হাউস অ্যান্ড হলোস, জোরে জোরে আওয়াজ করে, আউ এরকম করে কুকুর ডাকে আওয়াজ করে, সেটাই হচ্ছে হাউস অ্যান্ড হলোস। এই যে শব্দগুলো হচ্ছে সাউন্ডিং ওয়ার্ড, সাউন্ডকে বোঝাচ্ছে, সেগুলোকে আমরা বলে থাকি ওনোমাটোপিয়া। এই ওনোমাটোপিয়াও কিন্তু কবি বারবার ব্যবহার করেছেন তার কবিতাতে। তাহলে আমরা দেখলাম একটা মেটাফার ব্যবহার হয়েছে, মেটাফার বা তুলনা, এক্সটেন্ডেড, ইমাজিনারি, কাল্পনিক। কাল্পনিক কারণ সত্যিকারের সবসময় তো আমরা কুকুরকে সমুদ্রের সঙ্গে তুলনা করি না, সেই জন্যই বলছি কাল্পনিক, কম্প্যারিজন। আর ওনোমাটোপিয়া হচ্ছে সাউন্ডিং ওয়ার্ডস। আর একটা জিনিস যেটা আমরা দেখছি, ইররেগুলার মানে অসম, ইররেগুলার রাইম স্কিম। কবিতার প্রত্যেকটা স্ট্যান্জার মধ্যে কোনো মিল নেই, ছন্দের কোনো মিল নেই। এই তিনটে জিনিস হচ্ছে এই কবিতার বৈশিষ্ট্য। অনেকগুলো সাউন্ডিং ওয়ার্ড পাচ্ছি, একটা তুলনা পাচ্ছি ডগ আর সি এর মধ্যে, আর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি নানা রকম ছন্দের লাইন রয়েছে। আচ্ছা, চট করে আমরা কিছুটা অ্যাক্টিভিটি এখানে করে নিই। অ্যাক্টিভিটি 1 আমরা মুখে মুখেই করে নিচ্ছি। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভটা নিচে আমরা টিক দেব। দ্য সি ইজ কম্পেয়ার্ড টু এ, দ্য সি সমুদ্র ইজ কম্পেয়ার তুলনা করা হচ্ছে টু এ কিসের সাথে, লেজি ক্যাট অলস বেড়াল না, অ্যাক্টিভ ম্যান কর্মঠ মানুষ, তাই কি সেটাও না, হাংরি ডগ ক্ষুধার্ত কুকুর। তাহলে সি হলো রাইট আনসার। অ্যাক্টিভিটি 1 এর সিটা হয়ে গেল রাইট আনসার। ছোট করে আমরা দেখে নিচ্ছি। অ্যাক্টিভিটি 1 এ হবে সি। 2 নম্বরটা আছে দ্য সি রোলস অন দ্য বিচ, সমুদ্র গড়ায় বিচের ওপর, কিনারার ওপরে, অল ডে সারাদিন, অল ইভিনিং সারা সন্ধে, অনলি অ্যাট নাইট শুধু রাতের বেলা। তাহলে এটা আমরা ফার্স্ট স্ট্যান্ডাতেই পাচ্ছি যে অল ডে। 3 নম্বর লাইন, ফার্স্ট স্ট্যান্ডার 3 নম্বর লাইন, হি রোলস অন দ্য বিচ অল ডে। তাহলে আনসারটা হয়ে গেল এ, অল ডে। তারপরে 3 নম্বর দেখো, রোমান হরফে লেখা আছে 3, দ্য সি সিন অ্যাজ এ ডগ, সমুদ্র যাকে কুকুর হিসেবে দেখা হচ্ছে, হ্যাজ তার রয়েছে, কি রয়েছে, গ্রিজি পজ চটচটে থাবা, শার্প পজ ধারালো থাবা, স্মল পজ ছোট থাবা। কবিতায় আমরা কোনটা পড়েছি, গ্রিজি পজ। তাহলে এ নাম্বারটা হয়ে যাবে 3 এর আনসার, গ্রিজি পজ, তার চটচটে থাবা রয়েছে। 4 নম্বরটা আছে দ্য সি রিমেইনস কোয়াইট, রিমেইন মানে থাকা, সমুদ্র শান্ত থাকে, কোয়াইট থাকে, ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরুতে, মিডল অফ দ্য ইয়ার বছরের মাঝে, এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে। শান্ত কখন থাকে আমরা কবিতাটা পড়লাম মে অর জুন, মে মাস বা জুন মাস, সেটা বছরের শুরুতেও না শেষেও না, মাঝামাঝিতে। তাহলে আনসার কি হবে, বি মিডল অফ দ্য ইয়ার, বি মিডল অফ দ্য ইয়ার বছরের মাঝখানে। তো হয়ে গেল অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 2তে আমরা যাই, দেখি কি বলছে। এখানেও রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য সংগ্রহ করে। এটা তো তোমাদেরকে আগেই বলেছি, এটা খুব সহজ। যে লাইনগুলো লেখা আছে সেই লাইনগুলো আমরা কবিতায় বা গল্পে গিয়ে খুঁজে বার করব, এবং যতটুকু লেখা আছে ততটুকু বাদ দিয়ে ফুল স্টপের আগে বাদ বাকি আর যতটা আছে সেটা লিখে ফেলবো। খুব সহজ। প্রথম লাইনটা পড়ে নিই। এ নাম্বার, দ্য সি রোলস অন দ্য বিচ, সমুদ্র বিচের উপরে গড়াগড়ি করে, সমুদ্রের ঢেউগুলি
কিনারায় গড়াগড়ি করে উইথ হিজ, কিসের সাথে? দেখো কবিতাতে লেখা আছে উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ। তাহলে আমরা শুধু আনসারটা লিখে নেব। উইথ হিজ অবধি লেখাই আছে, যেটুকু লিখতে হবে আমার সেটুকু আমি লিখব। ক্ল্যাশিং, CLASHING, ক্ল্যাশিং টিথ, দাঁত, দাঁতে দাঁত ঘষা লাগছে, অ্যান্ড শ্যাগি জজ, রাফ চোয়াল। SHAGGY, শ্যাগি জজ, JAWS, পুরোটা তোমাদের 4 নম্বর লাইনে লেখা আছে, কবিতার 4 নম্বর লাইনেই লেখা রয়েছে ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ। নেক্সট আছে বি নাম্বার, অ্যাট নাইট, রাতের বেলা, হোয়েন দ্য উইন্ড রোর্স, যখন বাতাস গর্জন করে, দ্য সি, সমুদ্র তখন কি করে? এটা তোমরা পেয়ে যাচ্ছ কোথায়? সেকেন্ড স্ট্যান্জার শুরুতে। অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোর্স অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, সমুদ্র তখন কি করে? দ্য সি বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস। 3 নম্বর লাইনটা, বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস। তাহলে আমরা এটুকুই লিখব, বাউন্ডস, BOUNDS, বাউন্ডস টু হিজ ফিট, সে যেন তার পায়ের উপর দাঁড়িয়ে গর্জন করে, অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস, আওয়াজ করে, স্নাফস অ্যান্ড স্নিফস, SNIFFS, BOUNDS, বাউন্ডস টু হিজ ফিট, পায়ের উপর দাঁড়িয়ে আওয়াজ করে, স্নাফস অ্যান্ড স্নিফস। এটাই তখন সমুদ্রের কাজ। আর কি করে? শেক, ওয়েট সাইড ওভার দ্য ক্লিপস, ক্লিপসের উপরে আছড়ে পড়ে। এতটা না লিখলেও চলবে, বা লিখলে তোমরা লিখতেও পারো, শেকস ইটসেলফ অ্যান্ড জাম্প ওভার দ্য ক্লিপস, ক্লিপসের উপর ঝাঁপিয়ে পড়ে। সি নাম্বার, ইন মে অর জুন, মে বা জুন মাসে, ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, এমনকি বালিয়াড়ির উপরে ঘাসগুলো কি করে? আর তাদের গুনগুন আওয়াজ করে না, প্লে নো মোর দেয়ার রিডি টিউন। এটাই হবে, গ্রাসেস অন দ্য ডিউন, প্লে নো মোর, আর বাজায় না, প্লে মানে বাজানো, প্লে নো মোর দেয়ার, তাদের গুনগুন আওয়াজ করে না, রিডি টিউন, তাদের গুনগুন আওয়াজ আর করে না। ডি নাম্বার, অন কোয়াইট ডেজ, শান্ত দিনগুলিতে, দ্য সি, সমুদ্র, লাইক এ ডগ, একটি কুকুরের মতো, লাইজ অন দ্য স্যান্ডি শোর, বালুময় কিনারাতে শুয়ে থাকে। কি করে? শুয়ে শুয়ে কি করে? লেখা আছে দেখো, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার থাবার মাঝখানে মাথাটি রেখে সে শুয়ে থাকে। উইথ, তারপরে কি হবে? হিজ হেড বিটুইন হিজ পজ, উইথটা লেখাই আছে, আমরা শুধু লিখবো হিজ হেড, তার মাথাটি রাখে কোথায়? বিটুইন, BETWEEN, বিটুইন মানে মাঝখানে, হিজ পজ, তার থাবার মাঝখানে, PAWS, তার থাবার মাঝখানে, পায়ের মাঝখানে তার মাথাটি রেখে শান্তভাবে শুয়ে ঘুমায়। স্লিপিং ডগের মতো সমুদ্রও তখন শান্তভাবে শুয়ে ঘুমায়। এটা হয়ে গেল অ্যাক্টিভিটি 2, কোয়েশ্চেন নাম্বার ডি। তো আজকে আমরা এতটাই রাখলাম। তোমরা কবিতাটা ভালো মতো পড়বে, বিভিন্ন সাউন্ডিং ওয়ার্ডসগুলো যেগুলো রয়েছে সেগুলো মনে রাখবে, এবং সেগুলো সাউন্ড কখন কীরকমভাবে সেই সাউন্ডটা বেরোয় সেটা তোমরা মাথায় রাখবে। যেমন হলোজ অ্যান্ড হাউলস, সেটা কীরকম সাউন্ড, আর স্নিফস অ্যান্ড স্নাফস, সেটা কীরকম সাউন্ড। স্নিফস অ্যান্ড স্নাফস হচ্ছে নাক দিয়ে আস্তে আস্তে একটা আওয়াজ করা, ঘর ঘর করে, আর হলোজ অ্যান্ড হাউলস হচ্ছে লম্বা একটানা কান্নার যেটা আওয়াজ। এগুলো ছোট ছোট জিনিস তোমরা ভালো মতো পড়ে নেবে, কবিতাটা পড়বে, এবং অ্যাক্টিভিটিগুলোও তোমরা নিজেরা চেষ্টা করবে, আর না হলে আমরা পরের দিন তো পরের ক্লাসে করেই নেব। আজকে তাহলে এতটুকুই থাকলো, বাই।